নমস্কার। খবরদার, কথা নয়, এখন কথা বলতেই হবে, কারণ নির্বাচন চলে এলো। আগামীকাল শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়ে যাবে। কোন কোন তারিখে কবে কোথায় নির্বাচন হবে কালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশন জানিয়ে দেবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দুজন নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। আমরা সেই নিয়েও কথা বলবো, পাশাপাশি ইলেকট্রাল বন্ড, যেটা নিয়ে এই মুহূর্তে ভারতবর্ষে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, এই ইলেকট্রাল বন্ড নিয়েও করব। সেই সাথে আনব হঠাৎ করে চলে আসা সিএএ, নাগরিকত্ব আবার নতুন করে দেওয়ার নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। নির্বাচনের আগে কেন এটা ঘোষণা করতে হলো দেশের সরকারকে, সেটা নিয়েই আমরা কিছুটা আলোচনা করব, আলোকপাতও করব। প্রথমেই যে বিষয়টা আমাদের খুব অবাক করেছে সেটা হচ্ছে নতুন নির্বাচন কমিশনার যে দুজন হয়েছেন, খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনার কি কোনো দায়িত্ব নেওয়ার আগে তাদের কোনো অভিজ্ঞতা থাকতে হয় না? এবং প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা, তারা তিনজনে মিলে বসে যে দুজনকে ঠিক করেছেন, তার ভেতরে বিরোধী দলনেতার আপত্তি ছিল। তিনি তার আপত্তির কথা লিখে জানিয়েছেন। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তি এই দুটো পদে আসীন হয়েছেন। আমরা তাদের নিরপেক্ষতা নেই এই নিয়ে প্রশ্ন তুলছি না। আমরা যে বিষয়টা প্রশ্ন তুলছি সেটা হচ্ছে নির্বাচনের প্রার্থী হিসেবে, যেহেতু ঘোষিত একজনের নাম ঘোষণা হয়ে গিয়েছে, দুজনের নামই ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী হিসেবে তারা নির্বাচন কমিশনার ঠিক করেন কি করে? আমাদের এই প্রশ্নটা মাথায় এসেছে। আমরা এটা রাখলাম জনগণের জন্য, পাশাপাশি এই নিয়ে কথা বলার জন্য। মানবাধিকার কর্মী, দীর্ঘ লড়াই মানবাধিকার নিয়ে, এবং এ রাজ্যের খ্যাতনামা আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে অনুরোধ করেছিলাম, উনি এসেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে। পুরুষোত্তম দা, প্রথম যে বিষয়টাই, এই যে নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন, যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা নির্বাচন শুরু হয়ে যাবে কালকে, উনি দায়িত্ব নেবেন, কালকেই ঘোষণা হয়ে যাবে নির্বাচনের। এই মুহূর্তে দুজনকে যে দায়িত্ব দেওয়া হলো এবং দুজন প্রার্থী মূলত তাদের মনোনীত সদস্যরাই হলেন, এটা কি ধরনের খেলা হবে? নির্বাচন কমিশন আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং নির্বাচন কমিশনের দায়িত্ব সারা দেশে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনগুলো যাতে অনুষ্ঠিত হয় অবাধে, সুষ্ঠুভাবে, তা নিশ্চিত করা। সেই কারণেই গণতন্ত্রের রক্ষার প্রশ্নে, গণতন্ত্রকে কার্যকর ভূমিকায় রাখার প্রশ্নে নির্বাচন কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। কারণ যদি নির্বাচন অবাধ না হয়, যদি জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, যদি নির্বাচনকে অর্থ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়, তাহলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়ে। সেই কারণেই আমাদের সংবিধানে নির্বাচন কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। এর অর্থ হলো নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের অধীনস্থ কোনো দপ্তর নয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, এর কর্তৃত্ব রাজ্য সরকার হাতে নেই, কেন্দ্রীয় সরকার হাতে নেই। এটা হচ্ছে সাংবিধানিক ব্যবস্থা। কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি যে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে পারছে না, এবং এটা আমাদের অভিজ্ঞতায় এটা এখন স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থাগুলো
অনেক ক্ষেত্রে কেন অধিকাংশ ক্ষেত্রে নির্বাচন কমিশন শাসক দলের দপ্তর হিসাবে কাজ করছে। সরকারি দপ্তর না বলে শাসক দলের নিজস্ব দপ্তর হিসাবে নির্বাচন কমিশন কাজ করছে, এই অভিযোগটা গত 1 দশক ধরে শোনা যাচ্ছে। এর আগেও শোনা গিয়েছিল, এখন অভিযোগটা গুরুতর হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার নিয়োগ করার ক্ষেত্রে পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশনার হিসাবে যদি আমি মেরুদণ্ডহীন লোকদের বসাতে পারি, তাহলে তারা সাংবিধানিক দায়িত্ব পালন করার বদলে শাসক দলের কিংবা সরকারের সুবিধা করার জন্য নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অপব্যবহার করবেন। এতে ক্ষতি হবে ভোটারদের, ক্ষতি হবে গণতন্ত্রের। সেই কারণেই নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা কারা থাকবে, কারা বসবেন। কারণ আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের দায়িত্বে কারা আছেন। তারা প্রতিষ্ঠানটার গুরুত্ব, স্বাধিকার, মর্যাদা, ক্ষমতা এগুলি সম্পর্কে ওয়াকিবহাল কিনা। আমাদের দেশের সাধারণ মানুষ প্রথম বুঝতে পেরেছিল যে নির্বাচন কমিশন একটি ক্ষমতাশালী যন্ত্র, নির্বাচন কমিশন কাউর পরোয়া করে না। এটা শুধুমাত্র যখন টিএন শেষান আমাদের দেশের নির্বাচন কমিশনার ছিলেন 90-এর দশকের মাঝামাঝি, তখনই ভারতবর্ষের মানুষ প্রকৃত অর্থে নির্বাচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বকারী ভূমিকা কথাটা আমি বলছি সংবিধানের স্বার্থে, অবাধ নির্বাচনের স্বার্থে একটা কর্তৃত্বকারী ভূমিকায় দেখেছিল। তারপর টিএন সেশন চলে গেছে, আর গত কয়েক দশক ধরে বিগত 1 দশকে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার। এবং সেই কারণেই নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে বিভিন্ন সংস্থাগুলো যারা অবাধ গণতন্ত্রের জন্য কাজ করছেন, যারা গণতন্ত্রকে প্রসারিত করার জন্য কাজ করছেন, যারা ভোটারদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছেন, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করার জন্য কাজ করছেন, তারা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই ধরনের সংস্থাগুলো সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিল, আমরা জানি। সেই মামলায় সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিল নির্বাচন কমিশন নিয়োগের ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকার হাতে থাকলে চলবে না। নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষমতাটা একটা কলেজিয়ামের মধ্যে দিতে হবে, যেখানে কেন্দ্রীয় সরকার থাকবেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন এবং প্রধান বিচারপতি থাকবেন, দেশের প্রধান বিচারপতি। সেই মর্মে গত 2-2.5 মাস পূর্বে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। এর ফলে আমাদের মধ্যে একটা আশা জেগেছিল যে নির্বাচন কমিশনে এমন লোকদেরই নিযুক্ত করা হবে যারা সরকারের তল্পির বাহক হবেন না, যাদের আনুগত্যের টিকি নাগপুরের কাছে বাধা থাকবে না, যারা ভোটারদের প্রত্যেকটা ভোটারের অধিকার নির্ভয়ে ভোট দেওয়া এটা নিশ্চিত করবেন এবং নির্বাচনে অর্থের খেলা, ক্ষমতার খেলাকে সংকুচিত করার চেষ্টা করবেন। এই রায়কে কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে কিন্তু কেন্দ্রীয় সরকার মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, বিজেপি মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। আমরা দেখলাম সুপ্রিম কোর্ট রায় দিল, কলেজিয়াম গড়ো, এই কলেজিয়ামে প্রধান বিচারপতিকে রাখো, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে এবং বিরোধী দলনেতা থাকবেন। একটা ব্রড বেসড কলেজিয়াম কনসেনসাসের মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। কিন্তু কেন্দ্রীয় সরকার এই রায়ে সন্তুষ্ট হননি। তারা কী করলেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা অর্ডিন্যান্স করে রাতারাতি একটি আইন আনলেন। সেই আইনে নির্বাচন কমিশনের জন্য নিয়োগ ক্ষমতা দিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা, অর্থাৎ সুপ্রিম কোর্টের ভূমিকাকে নাকচ করে দেওয়া হলো। এটাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে মামলা চলছে। এর মধ্যে দেখলাম গতকালকে তড়িঘড়ি করে নির্বাচন কমিশনার, 2জন নির্বাচন কমিশনারের পদ খালি। আমরা দেখলাম অরুণ গোয়েল, যাকে গত আলোচনা আমরা উল্লেখ করেছিলাম, যাকে একদম রকেট গতিতে 2 দিনের মধ্যে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছিল, তিনি পদত্যাগ করলেন। কেন পদত্যাগ করলেন, কী কারণ, তার উপর চাপ ছিল কি না, এগুলো আমরা জানি না, এগুলো জনপরিসরে আসেনি। এখন রাতারাতি কালকে 2জনকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচেছেন, স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে তো আমরা আশা করি না তারা এমন লোকজনদের বাঁচবেন যাদের মেরুদণ্ড খুব শক্ত। তারা এই ধরনের লোকজন, তারা তাদের মতো করে তাদের নাগপুরের লোককে বেঁচেছেন এবং স্বাভাবিকভাবেই নির্বাচনকে প্রহসনে পরিণত করা, নির্বাচনকে প্রভাবিত করা, নির্বাচন কমিশনারের ভূমিকাকে খাটো করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি তো আশা করব সুপ্রিম কোর্টে
এই যে নূতন নির্বাচন কমিশন নিয়োগের জন্য যে অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়কে নাকচ করা যায়, এটা সুপ্রিম কোর্ট এর উপর হস্তক্ষেপ করবেন, এটা বাতিল হবে। আমরা আশা করব এই কালকের নিয়োগও বাতিল হওয়া উচিত। আরেকটা প্রশ্ন আপনি ভালোভাবেই করেছেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা তো বিজেপি দলের, এখন তারা বলবে উনি প্রধানমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার দলীয় পরিচয় আরেকটা পরিচয় আছে। কিন্তু আমরা তো দেখি এখানে যে বিজেপি যে নগ্নভাবে প্রশাসনকে, সরকারি ক্ষমতাকে, সরকারি পদকে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে, সেখানে তাদের কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত আশা করতে পারি না। এখন আপনাদের জন্য জানাই যে দুজন নির্বাচিত হয়েছেন বা নতুন দায়িত্ব নেবেন, তাদের ভেতরে একজন হচ্ছেন সুখবীর সিং সান্ধু, আরেকজন হচ্ছেন জ্ঞানেশ কুমার, দুজন আইএস অফিসার এবং প্রাক্তন। ওনারা অবসর গ্রহণ করেছেন। সুখবীর সিং সান্ধু অবসর গ্রহণ করেছেন 31শে জানুয়ারি 2024। এটা 6 মাস এক্সটেনশন পাওয়ার পর জুলাইতে ওনার চলে যাওয়ার কথা। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, 31শে জানুয়ারিতে রিটায়ার করার পর উনি 3 ফেব্রুয়ারিতে আবার নিযুক্তি পান লোকপালে সচিব হিসেবে। সেখানকার মেয়াদ ছিল 1 বছর। সেই লোকপালের সচিব 1 মাস যেতে না যেতেই তাকে আবার নির্বাচন কমিশনে স্থানান্তরিত করে দেওয়া হলো এবং নতুন করে নিয়োগ করে দেওয়া হলো। এটা মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, এত তাড়াহুড়ো করা হচ্ছে কেন? আরেকজন হচ্ছেন জ্ঞানেশ কুমার, উনি হচ্ছেন কেরল ক্যাডারের লোক, এবং সুখবীর সিং সান্ধু হচ্ছেন পাঞ্জাব ক্যাডারের লোক। গত জানুয়ারিতে তিনি অবসর নিয়েছেন, ইনিও জ্ঞানেশ কুমার অবসর নিয়েছেন। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাজ উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট যেটা গঠিত হয়েছে সেটা উনি তৈরি করেছিলেন, তার ভূমিকা ছিল। এবং 370 ধারা অবলুপ্তির পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি স্বরাষ্ট্র দপ্তরেই তখন সচিব হিসেবে কাজ করছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে যে চাকুরিরত অবস্থার কোনো আইএএস অফিসার কি এই মুহূর্তে ভারত সরকারের হাতে নেই যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে? আমরা বলছি না যে তাদের হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে, তাদের নিয়োগের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, এই কথা আমরা বলছি না। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠানোর জন্য অপেক্ষা কেন করলেন ভারত সরকার আমরা জানি না, আমরা অপেক্ষা করব। পরের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইলেকট্রাল বন্ড নিয়ে সমস্ত ভারতবর্ষ এখন রীতিমতো কাঁপছে। এই যে বিষয়টাকে আমি বলবো ভারতবর্ষ কাঁপছে না, আমি একটু সংশোধন করি। ইলেকট্রাল বন্ড নিয়ে কাঁপছে বিজেপি এবং আরএসএস। কারণ এটা হচ্ছে গত 50 বছরের মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং দুর্নীতিতে লিপ্ত বিজেপি আরএসএস, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। তারা কিভাবে ইলেকট্রাল বন্ড এই স্কিমকে ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা তারা নিজেদের দলের ভাণ্ডারে সংগ্রহ করেছে, এটা আজকে দেশবাসী জেনেছে। 6,000 কোটি টাকা বিজেপি পেয়েছে। এবং আমি খুশি হলাম যে ইলেকট্রাল বন্ড যারা পেয়েছেন, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কর্পোরেটদের কাছে চাঁদা, সেখানে কোনো বামপন্থী দলের নাম নেই। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে বামপন্থীরা এখনও এই চারিদিকে যখন দুর্নীতি, যখন কর্পোরেটদের কাছে রাজনৈতিক দলগুলো বিজেপির নেতৃত্বে নিজেদের বিক্রি করছে, তখন বামপন্থীরা কর্পোরেটদের কাছে 1 পয়সা চাঁদা গ্রহণ করেননি। আমরা জানতাম যে সিপিআইএম দল প্রথম থেকেই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে সিপিআইএম দল কর্পোরেটদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোনো চাঁদা গ্রহণ করবে না। এবং এই নীতিগত সিদ্ধান্ত, এটা কি তাদের মুখের কথা না মনের কথা, এটা বোঝা গেল আজকে। গতকালকে ইলেকট্রাল বন্ডে কারা কারা চাঁদা পেয়েছেন সেই তালিকা দেখে সেখানে সিপিআইএমের নাম নেই, অন্য কোনো বামপন্থী দলের নাম নেই। বিজেপি পেয়েছে 6,000 কোটি টাকার চাঁদা। এটা হচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দুর্নীতি। এবং বিজেপি দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা আজকে ইলেকট্রাল বন্ডের সামনে পড়ে তারা আজকে দিশার হয়ে গেছে। এবং সেই কারণেই এবং এই যে ইলেকট্রাল বন্ডে চাঁদা দিল কর্পোরেট হাউসগুলো, কেন দিল? তারা কি বিজেপিকে ভালোবেসে দিয়েছিল? শুধু ভালোবাসা, শুধু প্রেম? না,
এখানে ভালোবাসা প্রেমের পেছনে ছিল অর্থনৈতিক হিসাব। মানে একে বলে কুইড প্রো কো, অর্থাৎ আমি দেব আপনাকে চাঁদা কিংবা ঘুষ, আপনি আমাকে বিনিময়ে কিছু করিয়ে দেন। এখানে একটা তথ্য দিই পুরুষোত্তম দা, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস এই কোম্পানিটি 1300 কোটি টাকা দিয়েছে। তাদের বিরুদ্ধে সম্প্রতি একে মানে এই মালিক হচ্ছে লটারি সম্রাট সান্টিয়াগো মার্টিন। উনার ওখানে ইডি, সিবিআই ইত্যাদি রেড হয়েছে, তারপরে এই বন্ডের ঘটনাটা এত স্পষ্ট। আজকে বিজেপি দল এই নির্বাচনের মুখে মানুষের সামনে কিভাবে দাঁড়াবে, কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সনে বলেছিলেন না খাওঙ্গা না খানে দোঙ্গা, আমি নিজেও খাবো না, কাউকে খেতেও দেবো না। আজকে দেখা গেল ইলেকট্রাল বন্ড সিস্টেম চালু করে বিজেপি সবচেয়ে বেশি আর্থিক সুবিধা লাভ করেছে। আজকে আমাদের দেশে নির্বাচন তো প্রহসনে পরিণত হয়ে গেছে, কারণ একটি দলের হাতে 6000 কোটি টাকা। এই 6000 কোটি টাকা তারা, এর বাইরে তো টাকা আছেই, এই সবগুলো টাকা নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা ব্যবহার করছে। আরেকটা দলের কাছে 100 কোটি টাকার 105 কোটি টাকার মতো পেনাল্টি নির্ধারণ করেছে কংগ্রেস দল। কংগ্রেস কত পেয়েছে? 1500 কোটি টাকা পেয়েছে, আর বিজেপি পেয়েছে 6000 কোটি টাকা। সর্বভারতীয় দল কংগ্রেস আর রাজ্য স্তরের দল তৃণমূল প্রায় কাছাকাছি তৃণমূল পেয়েছে। এবং এটা তো ঘটনা পরম্পরা, এটা জলের মতো পরিষ্কার। ইলেকট্রাল বন্ডের তথ্য যাতে বাজারে আসতে না পারে, জনসম্মুখে আসতে না পারে, যাতে হারি বাজারে না ফাটে, তার জন্য কেন্দ্রীয় সরকার এসবিআইকে ব্যবহার করেছে। এসবিআইকে ব্যবহার করে বলেছিল জুনের পর দেবো। কেন বলেছিল? এই প্রশ্নের উত্তর তো একটাই, এটা তো সাধারণ বুদ্ধি যাদের আছে, ভারতবর্ষের নাগরিকদের এইটুকু সাধারণ কাণ্ডজ্ঞান আছে, ভারতবর্ষের সাধারণ মানুষ এত কিছু আমরা নাও বুঝতে পারি, কিন্তু এটা আমরা বুঝি কেন এসবিআইকে দিয়ে বলানো হলো যে জুনের মধ্যে আমাদের পক্ষে 22,000 ইলেকট্রাল বন্ডের হিসাব ইলেকশন নির্বাচন কমিশনকে দেওয়া সম্ভব নয়। অর্থ পরিষ্কার, ডাল মে কুছ কালা হয়, এটাকে আটকাতে হবে, পারলো না। এবং সর্বশেষ যখন এসবিআইকে সুপ্রিম কোর্ট ধমক দিয়ে বললো যে আগামীকালকের মধ্যে ইলেকট্রাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য তোমাকে দিতে হবে 12ই মার্চের মধ্যে, যখন তারা দিল তখনও কিন্তু তারা একটা আবার এখানে কারসাজি করলো, ইলেকট্রাল বন্ডের নাম্বারগুলো দিল না। তাহলে বোঝা যেত কোন কর্পোরেট কোন দলকে কত দিয়েছে। এটা দেয়নি, ইচ্ছা করে গোপন রেখেছে। এটা দিলে কিন্তু তাহলে একদম মিলিয়ে নেওয়া যেত যে আদানি আম্বানি কত টাকা দিয়েছেন, তার বিনিময়ে কোন 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 এয়ারপোর্ট পেয়েছেন, কিংবা আম্বানি গোষ্ঠী কত দিয়েছেন, আম্বানি গোষ্ঠীর শেল কোম্পানি কত দিয়েছে, তার বিরুদ্ধে তাদেরকে কি ভ্যাট দিয়েছে কেন্দ্রীয় সরকার, এগুলো সব বোঝা যেত। এগুলোকে আটকানোর জন্য চেষ্টা হয়েছে। এসবিআই ইলেকট্রাল বন্ডের কোড নাম্বারগুলো দেয়নি, তাদের কোড নাম্বারগুলোর সাথে রাজনৈতিক দলগুলো যে ইলেকট্রাল বন্ড এনকেস করেছে এটা মিলিয়ে দেখলেই বোঝা যাবে কার টাকা কার পকেটে গেছে। এটা দেয়নি, এখন সুপ্রিম কোর্ট আবার নোটিশ জারি করে আজকে, এটাও দিতে হবে। এতে তো বোঝা হচ্ছে এইবারের নির্বাচনে তো বিজেপি মহা ফেসাদে পড়ে গেছে। বিজেপি ভেবেছিল সুপ্রিম কোর্টের উপর চাপ দিয়ে, সুপ্রিম কোর্টের উপর পরোক্ষ প্রত্যক্ষ চাপ সৃষ্টি করে সুপ্রিম কোর্ট এসবিআইকে সময় দিয়ে জুন অবধি উতরে দেবে, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বুঝতে পারছে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে। এখন যদি সুপ্রিম কোর্ট নিজেকে উদ্ধার না করে তাহলে ভারতবর্ষের মানুষ সুপ্রিম কোর্ট সম্পর্কে অত্যন্ত বিরূপ ধারণা করবে। একটা প্রতিকূল মনোভাব ইতিমধ্যে তৈরি হয়ে গেছে গত 10 বছরে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়। আজকে সুপ্রিম কোর্টও বাধ্য হয়েছে, আমি বলবো বাধ্য হয়েছে, আমি বলবো না, সুপ্রিম কোর্ট আইনের শাসন রক্ষায় দৃঢ়ভাবে বলেছে না, তোমাকে দিতেই হবে, দিতে বাধ্য হয়েছে। সবচেয়ে বড় দুর্নীতি, তারপর প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এত বড় দুর্নীতি ভারতবর্ষ কোনোদিন দেখেনি। ঠিক প্রসঙ্গক্রমে বলি যে মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের নাম আমরা বেশ কিছু নাম পেয়েছি, আমরা অনেক নামই বেরিয়েছে, আমরা সবগুলি বলছি না। মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললাম এই কারণে যে তেলেঙ্গানার 2 রেড্ডি কোম্পানি, এদের বিরুদ্ধে ক্যাগ, সিএজি এদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়ার সরকার অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ নির্ধারণ করেছেন। তারপরে তারা এই বন্ড কিনেছেন। একটা তথ্য দিয়ে বন্ডের বিষয়টা আমরা আজকের মতো শেষ করবো, যেটা হচ্ছে যে 1/4 মানে 1 এপ্রিল 2019 থেকে 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত
22,217টি বন্ড কেনা হয়েছিল। এর মধ্যে 22,030টি বন্ড ভাঙানো হয়েছিল। বাকি বন্ডের টাকা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে জমা হয়েছে। এখন কথা হচ্ছে, পুরুষোত্তমরা যেটা বললেন, যে তথ্য দেওয়ার কথা সঠিকভাবে সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়েনি এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিছুটা চেপে যাওয়ার চেষ্টা করেছে। আরেকটা প্রশ্ন, পিএম কেয়ারস ফান্ড, এই ফান্ডের টাকা কোথায় গেল হিসাবটা দিক না আছে কেন্দ্রীয় সরকার। আগে তো আমরা জানতাম যে ন্যাশনাল রিলিফ ফান্ড, এইবার প্রথম কোভিড মহামারীর সময় আমরা শুনলাম নূতন অবতার রূপে মর্তে আবির্ভূত হলো পিএম কেয়ারস ফান্ড। এই কেয়ারস ফান্ডে বিভিন্ন কর্পোরেটগুলো ঢালাওভাবে চাঁদা দিয়েছে, সেইটা চাঁদার হিসাব দেওয়া হোক, সেই টাকা কোথায় খরচ করা হয়েছে, কীভাবে খরচ করা হয়েছে, এটা দিক না কেন্দ্রীয় সরকার। রাইট। সর্বশেষ যে বিষয়টাতে আমরা যাব, প্রসঙ্গক্রমে বলি, এর আগের একটা অনুষ্ঠানে পুরুষোত্তমরা বলেছিলেন যে বিদেশি টাকাও এই বন্ডের ক্ষেত্রে এসেছে। একটা তথ্য পাওয়া গিয়েছে, এটা হচ্ছে এই তালিকায় পাকিস্তানের হাব পাওয়ার কোম্পানির নামও জড়িয়ে গিয়েছে। এই ভারতের ইলেকট্রাল বন্ড কেনার ক্ষেত্রে পাকিস্তানের কোনো কোম্পানি, তার মানে আরও বিদেশি কোম্পানি কি রয়েছে ভারতের ইলেকশনে? তাহলে কি বিদেশি টাকাও চলে আসতে শুরু করলো? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আমরা সর্বশেষ যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে নাগরিকত্ব। এই যে সিএএ, এই নিয়ে আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা থাকবে, হঠাৎ করে ইলেকশনের আগে এই নাগরিকত্ব যে সিএএ নিয়ে এটা স্থগিত হয়ে গিয়েছিল, যেখানে আমাদের এখানে আমি একটু 2011 সালের পরে এই হলো না, নাগরিকত্ব সংশোধন আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা তো যখন হয়েছিল 2019-এর সময় সারা দেশ উত্তাল হয়েছিল, শাহিনবাগ সহ সারা দেশে লক্ষ লক্ষ মানুষ এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। কারণ কোনো ধর্মনিরপেক্ষ দেশে নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ধর্ম কোনো ভিত্তি হতে পারে না। নাগরিকত্ব সংশোধনী আইন ভারতবর্ষের সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী, মৌলিক বৈশিষ্ট্যের বিরোধী, এবং এটা সংবিধান বিরোধী আইন, এটা কালা কানুন। এই প্রথম ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিধান তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন শুরু হয়েছিল, নূতন ইতিহাস তৈরি হচ্ছিল, মেয়েরা, নারীরা দারুণ ভূমিকা নিচ্ছিল, শাহিনবাগ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন অংশে। এর মধ্যে কোভিড চলে এলো, আন্দোলনে ভাটা পড়ল। ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধন আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় সুপ্রিম কোর্ট এই আইনের উপর স্থগিতাদেশ দেওয়ার জন্য তৈরি ছিল। তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হলো এই মুহূর্তে স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এই আইন চালু করার জন্য বিজ্ঞপ্তি এখন জারি করব না। অর্থাৎ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের এই প্রতিশ্রুতির ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ দেয়নি, এবং মামলাটি সংবিধানে সুপ্রিম কোর্টে পেন্ডিং, বিচারাধীন। সেই মুহূর্তে সেই অবস্থায় নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব সংশোধনী আইনকে কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকার বিধি তৈরি করে বিধিকে গেজেট নোটিফিকেশন করেছেন। এইটা হচ্ছে ভোটের মুখে বিজেপির একটা মরিয়া চেষ্টা। আমাদের বুঝতে হবে, একদল পণ্ডিত আছেন যারা বিজেপির পক্ষে বগল বাজাচ্ছেন, তারা এমন একটা আবহাওয়া তৈরি করছেন যে বিজেপি মন্দির দিয়ে 400 পার হয়ে গেছে। তারা এমন একটা আবহাওয়া তৈরি করছেন যে বিজেপি ছক্কা মারছে বলে ঘটনা তা নয়। যদি বিজেপি ছক্কা মারার অবস্থায় থাকতো, তাহলে নির্বাচনের মুখে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার প্রাক মুহূর্তে বিজেপিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিধির জন্য বিজ্ঞপ্তি জারি করতে হয় না। অর্থাৎ বিজেপি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। এখন ধর্মীয় বিভাজন, ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য এই আইনের বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটা সংবিধান বিরোধী এবং এটা বিজেপির মরিয়া চেষ্টা। কারণ শাসক দল যতই পার্লামেন্টে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলুক আমি তৃতীয়বারের জন্য আসছি, আমাকে ইতিমধ্যেই দেশে বিদেশি রাষ্ট্রপ্রধানরা আগাম অভিনন্দন জানাচ্ছে, আসলে শাসক দলের পায়ের তলার মাটি ক্রমশ সরছে। তার জন্য শেষ মুহূর্তে আরেকটা মরিয়া চেষ্টা নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি জারি করা। এটা এই দেশের মানুষ মেনে নেবে না। আমি বিশ্বাস করি, এটা আমার বক্তব্য, সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করে জারি করা 200 পিটিশন
কে সুপ্রিম কোর্ট অ্যালাউ করবেন, কারণ এটা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যকে আঘাত করছে। এবং এটা করা হচ্ছে কোনো ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব হতে পারে? এর জন্য কি আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন? আমরা যদি ভারতবর্ষ প্রতিবেশী দেশের বিপন্ন মানুষদের যারা বিভিন্ন নিপীড়নের শিকার, পার্সিকিউশনের শিকার, তাদেরকে যদি আমরা আতিথ্য দেই, তাদেরকে যদি আমরা আশ্রয় দিই, তাহলে সবাইকে দেব। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা তো বড় প্রশ্ন নয়। আমাদের ভারতবর্ষের সভ্যতা এই কথা বলে না। আমাদের ভারতবর্ষ তো সবার জন্য দরজা খোলা। আমরা গত 2000-3000 বছরে সভ্যতার বিভিন্ন সন্ধিক্ষণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিপন্ন মানুষদের আমরা কোলে বরণ করেছি। তাহলে যদি আমাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন উঠে, আমার প্রতিবেশী দেশে যারাই বিভিন্ন রকম নির্যাতনের শিকার হবেন, ধর্মীয় নির্যাতনের শিকার হবেন, তাদের জন্য আমাদের দরজা খোলা রাখতে হবে। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি তুমি ক ধর্ম, তাই তার জন্য আমার দরজা বন্ধ, তুমি খ ধর্ম, তার জন্য আমার দরজা খোলা? এ তো হতে পারে না। এটা করেছে বিজেপি, RSS, তাদের সর্বশেষ তাস খেলার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে এই নির্বাচন তাদের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে। সিএএ মারফত নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে পুরুষোত্তমদা যেটা বললেন, ধর্ম একটা বড় বিষয়, এবং এই ধর্ম কিভাবে প্রমাণ হবে আমি জানি না, কি পদ্ধতিতে হবে জানি না। ধর্মীয় নিপীড়নের যে নথি কে দেবে, এর মাধ্যমে কি আরেকটা দুর্নীতির বাসা বাঁধতে শুরু করবে? আমরা এই প্রশ্ন রাখছি। আজকে এইটুকুই থাক। আমাদের কিন্তু এই আলোচনা চলবে, বিভিন্ন স্তরে আমরা এই আলোচনা নিয়ে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।